শুরু হচ্ছে অভিজ্ঞাপন। সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই এবং রয়েছে আমি সাথে। শ্রোতা বন্ধু, আজকের এই দিনটি কিন্তু বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস হিসেবে। বিশ্বজুড়ে যেভাবে উর্বর জমি শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, জলের অভাব দেখা দিচ্ছে, সে বিষয়ে মানুষকে সচেতন করতে ক্ষতিগ্রস্ত বা উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলা মাটিকে পুনরায় চাষ উপযোগী করে তোলার উপায় খুঁজতে প্রতি বছর 17 জুন বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। 1992 সালে রিও আর্থ সামিটে মরুকরণকে পৃথিবীর অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এরপর 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাবের মাধ্যমে 17 জুন দিনটিকে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। 1995 সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে। দেখা গেছে মানুষের বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের ফলে উর্বর জমি তার উৎপাদন ক্ষমতা হারিয়ে শুষ্ক ও অনুর্বর জমিতে পরিণত হয়। এটাই মরুকরণ। এছাড়া কোনো কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার ফলে তীব্র জল সংকট দেখা দেয়। নদী নালা বা ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যায়, শুরু হয় খরা। মাটি ও পরিবেশের এই চরম বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণ যেমন আছে, তেমনি মানুষের তৈরি কারণও কিন্তু রয়েছে। বন উজাড় করা, অতিরিক্ত পশুচারণ, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং অতি সেচের ফলে মাটির স্বাভাবিক লবণাক্ততা ও অম্লতার ভারসাম্য নষ্ট হয়। পরিণামে খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এই বিপর্যয় রুখতে এখনই আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বৃক্ষরোপণ বা বনায়ন, বৃষ্টির জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে আমরা খরা ও মরুকরণের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি। আজকের দিনটি কিন্তু এছাড়াও বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। 1930 সালের আজকের দিনটিতেই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমার জন্মগ্রহণ করেন। 1924 সালের আজকের দিনটিতেই প্রখ্যাত অর্থনীতিবিদ ও চিন্তাবিদ তথা অধ্যাপক অম্লান দত্ত জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ 1973 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন। আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনার দিকে নজর রাখছি। 1756 সালের 17 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা দখল করার জন্য বিশাল আক্রমণ শুরু করেন এবং 21 জুনের মধ্যে তিনি কলকাতা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আর 1950 সালের আজকের দিনে শিকাগোতে ডক্টর রিচার্ড লয়লার মানুষের শরীরে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন করেন। ভারতের কিংবদন্তি টেনিস তারকা এবং অলিম্পিক পদক বিজয়ী লিয়েন্ডার পেজের জন্ম হয় 1973 সালের আজকের দিনে। 1858 সালের 17 জুন গোয়ালিয়রের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় শহীদ হন সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী ভারতীয় বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। তো এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা। টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতাবন্ধু, এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে সবুজ হোক ধরার প্রাণ এ বিষয়ে যে চিঠিটি লিখেছেন, প্রথম চিঠিটি পড়ছি। লিখেছেন কলকাতা থেকে মঞ্জুশ্রী কর। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, তোমার এবারের বিষয় খুবই প্রাসঙ্গিক। পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রকৃতির সৃষ্টি। নদী, জল, পাহাড়, বাতাস, আলো, গাছপালা এসব কিছু নিয়েই প্রকৃতি গঠিত। সবুজ পৃথিবী হল পরিবেশের বন্ধু। পৃথিবীর সবুজায়নের জন্য বৃক্ষরোপণের প্রয়োজন। আগেকার মানুষেরা বুঝতেন যে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক আছে, তাই বৃক্ষ পূজার রীতি প্রচলিত ছিল। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে মাটির হাঁড়ি ফুটো করে বট, অশ্বত্থ, তুলসী গাছে জল দেওয়া হতো। একে গ্রাম্য ভাষায় বসুন্ধরা বলা হতো। তোমার এবারের বিষয় সবুজ রেশমে মোড়া আমার সেই গ্রামের স্মৃতি সামনে নিয়ে এলো। আমার ছায়া সুনিবিড় গ্রাম আম, জাম, কাঁঠাল, তাল, তেঁতুল, অশ্বত্থ, বট ইত্যাদি গাছে ঘেরা ছিল। এদের ছায়াতে খড় রোদে পথিকের প্রাণ জুড়িয়ে যেত। তখন মনে হতো সবুজ হোক ধরার প্রাণ। গ্রামটা যেন সবুজ রেশমে মোড়া মনে হতো। মাথার ওপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, ও যেন মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা। বর্তমানে মানুষ বৃক্ষ নিধন করে বসুন্ধরার প্রাণ কেড়ে নিচ্ছে। সবুজায়নের গতিপথ রুদ্ধ করা হচ্ছে। সবুজ বনানীর স্নেহ শীতল ছায়া আমাদের আশ্রয়স্থল। তাই এই ধরাকে সবুজ করতে গেলে আগে নিজের ঘরকে সবুজ করে সাজানো দরকার। এই সবুজ পৃথিবী শুধু যে আমাদের ছায়া দেয় তাই নয়, আমাদের জীবন ধারণের রসদটুকুও দেয়। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন মিঠুন সাহা, নতুন নগর, আগরতলা থেকে। তোমার চলতি জুন মাসের চিঠি লেখার প্রথম বিষয়টার কথা শুনে কেন জানি না আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে গেছে। ছাত্রাবস্থায় আমি একটা আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেখানে সমস্ত বিদ্যালয়ে জুড়ে ছিল নানা রঙের ফুলের গাছ, এমনকি কিছু কিছু ঔষধি গাছও। প্রতিদিন বিকেলবেলায় বিদ্যালয়ের আশেপাশের মানুষজন যখন তাদের বাড়িতে কোনো অতিথি বেড়াতে আসতেন, তারা আমাদের বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে নিয়ে আসতেন। আমরাও নিজেদের খুব গর্বিত অনুভব করতাম। শুধু তাই নয়, শীতের পরন্ত বিকেলে পাখির কলরবে আমাদের বিদ্যালয়ের অপরূপ দৃশ্য সকলকে ভীষণভাবে আকৃষ্ট করত। গত কিছুদিন আগে আমি এক বিশেষ প্রয়োজনে এই বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে প্রবেশ করা মাত্রই আমার মনের অবস্থা কেন জানি না হঠাৎ করে একটু অন্যরকম হয়ে যায়। তার কারণ হলো, সেখানে গিয়ে আমি দেখতে পাই আমাদের সময় থাকাকালীন সমস্ত বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সেই প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে আমরা গর্ব করতাম, তার বিন্দুমাত্র দৃশ্য আমার চোখে ধরা পড়ল না। শুধু আমাদের বিদ্যালয় বলে কথা নয়, সর্বত্রই আজ সেটাই চলছে। বর্তমানে আমরা শিল্পায়ন, নগরায়ন ও পরিকাঠামো উন্নয়নের নাম করে নির্বিচারে গাছ কাটার একটা যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। যদিও সমস্ত জুলাই মাস ব্যাপী
আমরা ঘটা করে বন মহোৎসব পালন করে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি এই উৎসব কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সেই সময় আমরা যদি 100টি গাছ রোপণ করে থাকি, পরিচর্যার অভাবে 60 থেকে 70টি গাছকেই আমরা বাঁচাতে পারি না। তাই আমাদের উচিত বন মহোৎসবকে কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বেশি করে গাছ লাগানো এবং সেই গাছকে সঠিকভাবে পরিচর্যা নিশ্চিত করা। তাহলেই এই উৎসবের সার্থকতা হবে। বিশ্বায়নের নামে যে হারে বন ধ্বংস হচ্ছে, এর ফলে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন, খরা ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। বন ধ্বংসের কারণে শুধুমাত্র আমরা মানুষেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না, অন্যান্য প্রাণীদেরও জীবনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পাখিদের খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে মারাত্মকভাবে। এ কারণে অনেক পাখি আজ বিলুপ্তির পথে। এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পৃথিবীকে যদি আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে হয়, তাহলে আমাদের উচিত বেশি করে গাছ লাগানো ও সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা এবং পরিবার থেকেই শিশুদের বৃক্ষরোপণের গুরুত্ব ও তাদের পরিচর্যা করা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরিশেষে কবিগুরুর একটি উদ্ধৃতি দিয়েই লেখাটা শেষ টানছি। মোর বিজয়ের কেতন ওড়াও, শূন্যে হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো করুণারে পুণ্যে হে কোমল প্রাণ। শুভেচ্ছান্তে মিঠুন সাহা, নতুন নগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। এবারে অভিযাত্রী বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন অসীম মণ্ডল, বীরভূম থেকে। প্রিয় অভিজ্ঞাপন, অভিযাত্রী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো বিশেষ উদ্দেশ্য বা আবিষ্কারের লক্ষ্যে অজানা তথ্য বা ভৌগোলিক অঞ্চল উন্মোচনে দুর্গম, অজানা বা বিপজ্জনক স্থানে জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক অভিযানে বের হন। বাস্তব জীবনের কিছু ঘটনা কল্পনা কাহিনীকেও হার মানায়। এমনই এক ইতিহাসের অন্যতম লোমহর্ষক, রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাদায়ী একটি বাস্তব ঘটনা তোমার দরবারে তুলে ধরছি। 2003 সালের এপ্রিল মাসে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 27 বছর বয়সী আমেরিকান পর্বতারোহী অ্যারন ব্যালস্টোনের বেঁচে ফিরে আসার কাহিনী। অ্যারিনের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল গিরিখাতের সংকীর্ণ এবং পাথুরে পথগুলি পায়ে হেঁটে এবং সাইকেল চালিয়ে অন্বেষণ করা। অ্যারিন কোনো পূর্ব সংবাদ না দিয়েই একা ক্যাসিয়নে প্রবেশ করেন। হঠাৎ পাহাড়ের গা থেকে 363 কেজি ওজনের একটি বিশাল পাথর খসে পড়ে এবং তার ডান হাতটি পাথরের ও গিরিখাতের দেওয়ালের মাঝে সজোরে চেপে ধরে। একটানা 5 দিন কোনো খাবার ও সামান্য জল ছাড়াই ওই সরু খাদের মাঝে আটকে ছিলেন তিনি। বাঁচার কোনো উপায় না দেখে এবং দিনের বেলায় তীব্র ঠান্ডায় ও রাতের কনকনে বাতাসে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ায় তিনি পরিবারের উদ্দেশ্যে শেষ ভিডিও রেকর্ড করেন। মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন 6ষ্ঠ দিনে তিনি এক চরম ও যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নেন। অ্যারন তাঁর হাতের মাল্টিটুল অর্থাৎ চাকু ও প্লাস সম্বলিত ব্যবহার করে নিজের হাতের কনুইয়ের নিচের অংশ নিজেই কেটে ফেলেন। এভাবেই নিজেকে মুক্ত করার পর তিনি ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধেন। এরপর রক্তাক্ত অবস্থায় প্রায় 8 কিলোমিটার পথ হেঁটে এবং ব্যাপেলিং করে গিরিখাত থেকে বেরিয়ে আসেন। অবশেষে অন্য পর্যটকদের চোখে পড়লে উদ্ধারকারী হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। তার এই অবিশ্বাস্য মনের জোর ও বেঁচে থাকার লড়াইকে হলিউডে 127 আওয়ার্স অর্থাৎ 127 ঘন্টা নামক বিখ্যাত সিনেমাটি নির্মিত হয়। সত্যি এটা একটা লোমহর্ষক অভিযান। অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভয়া লাভপুর, বীরভূম।
এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে পাঠিয়েছেন মুকুল সর্দার, তেলডাঙ্গা কাছারিপাড়া, দাকুব, খুলনা, বাংলাদেশ থেকে। সবুজ হোক ধরার প্রাণ, প্রিয় বিজ্ঞাপন। ভোরের স্নিগ্ধ আলোয় যখন পাখিরা গান গেয়ে ওঠে, বাতাসে ভেসে আসে মাটির মায়াবী গন্ধ, তখনই অনুভব করি প্রকৃতি আমাদের কতটা আপন, কতটা নিঃস্বার্থ। ঠিক যেন মায়ের মতোই অপার স্নেহ, মায়া মমতায় পূর্ণ। এই প্রকৃতি আমাদের জীবন, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকার অবলম্বন। তবুও প্রশ্ন জাগে মনে, আমরা কি সত্যি এই প্রকৃতিকে ভালোবাসতে পেরেছি? মানুষের অদূরদর্শিতা আর সীমাহীন লোভে প্রতিদিন কমছে বনভূমি, হারিয়ে যাচ্ছে সবুজের সজীবতা। ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে বাড়ছে উষ্ণতা, বাড়ছে প্রকৃতির দুর্যোগের ভয়াবহতা। যেখানে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর জন্য অত্যন্ত 25% বনভূমি প্রয়োজন, সেখানে আমরা নিজের হাতেই সেই সবুজ ধ্বংস করে চলেছি প্রতিদিন। তবে আশার আলো এখনো নিভে যায়নি। এই বর্ষার স্নিগ্ধ ঋতু হতে পারে নতুন করে স্বপ্ন বোনার সময়। একটি ছোট চারা শুধু একটি গাছ নয়, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ, একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি। আসুন এই বর্ষায় গাছ লাগিয়ে ভরিয়ে তুলি চারপাশ, সবুজ করে তুলে ধরার প্রাণ। পৃথিবীকে বাঁচানো মানেই নিজেদের অস্তিত্বকে বাঁচানো। সবুজ হোক আমাদের স্বপ্ন, সবুজ হয়ে উঠুক আমাদের সুন্দর আগামী। নমস্কার ও শুভেচ্ছান্তে মুকুল সর্দার, তেলডাঙ্গা কাছারিপাড়া, দাকুব, খুলনা, বাংলাদেশ। সব শেষ চিঠিখানি পড়ব। লিখেছেন হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম থেকে। পরিবেশ প্রেমী অভিজ্ঞাপন। আজ পৃথিবী গভীর অসুখে আক্রান্ত। জলাশয় ভরাট ও সবুজ বনানীর ধ্বংস সাধন করে তার বুক চিরে গড়ে উঠেছে আকাশ ছোঁয়া ইমারত। ভারী ভারী যন্ত্র দানব তার হৃৎপিণ্ডের ওপর দাপিয়ে বেড়াচ্ছে। কলকারখানা ও যানবাহনের বিষ বাষ্পে ফুসফুস হয়েছে বিকল। আছাড়ি পেছাড়ি যন্ত্রণায় ঘটছে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়। আমরা আহাম্মক কাঁচের ঘরে বসে নিজেকে খুব নিরাপদ ভাবছি। পৃথিবীর অস্তিত্ব যেখানে বিপন্ন, সেখানে আমরা ভালো থাকি কি করে? আগে গ্রাম্য জীবনে প্রতি বাড়িতে অন্তত একটি করে পুকুর কিংবা ডোবা থাকত। স্নান, গৃহস্থালী কাজ, এমনকি ক্ষেত্রবিশেষে চাষের কাজেও এর জল ব্যবহার হতো। বিপুল জনসংখ্যার বাসগৃহের প্রয়োজনে উন্নয়নের ফলে চাষ জমির সঙ্গে কমেছে জলাশয়ও। এখন যাবতীয় কাজের জন্য ভূগর্ভস্থ জলই একমাত্র ভরসা। ভূগর্ভস্থ জলস্তরও তাই দ্রুত নেমে যাচ্ছে। ফলে বাইরে ভেতরে উত্তাপের এত ভারসাম্যহীনতা পৃথিবী আর বইতে না পেরে হয়ে উঠছে অস্থির ও অসহিষ্ণু। ফলে জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। সত্যদ্রষ্টা দূরদর্শী রবি কবি অনেক আগেই সভ্যতার কাছে করুণ আকুতি জানিয়ে বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লহয়ে নগর। শুনিনি তার সাবধান বাণী আমরা। গরলকে অমৃত ভেবে পান করে সভ্যতাকে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছি। কিন্তু এখনো সব শেষ হয়নি। পৃথিবী সৃষ্টিশীলতাকে রক্ষা করতে হলে উন্নয়নের সঙ্গে চলুক বাড়িতে বাড়িতে, রাস্তার ধারে, মাঠে ঘাটে প্রচুর বৃক্ষ সৃজন। গাছ থাকলে ছায়া হবে। পরিবেশ দূষণমুক্ত ও শীতল হলে ঋতুচক্রের আবর্তনও নিয়মিত হবে। জীবজগৎ রক্ষা পাবে। সবুজে সবুজ হয়ে পৃথিবী আবার শান্ত হবে। ধন্যবাদান্তে হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 16 জুন থেকে 31 জুলাই 2026 পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় 0 থেকে 5 বছরের শিশুদের পরিবারে 2টি করে ওআরএস প্যাকেট এবং 14 দিনের জন্য জিঙ্ক ট্যাবলেট প্রদান করা হবে ডায়রিয়া হলে ব্যবহার করার জন্য। এছাড়াও স্কুলগুলিতে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হবে এবং প্রয়াটা মিটে পরিচ্ছন্নতা থাকার বার্তা দেয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওআরএস জিঙ্ক কর্নার থাকবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এই অভিযানে অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। এই অভিযানের মাধ্যমে অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতায় জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যে কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য করা হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in এমওসি স্কিম অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্র সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। যে সমস্ত শিল্পী মাসিক 500 টাকা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ সহ ডাইরেক্টরেট সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার নাগপুরের কাছে। বাকিরা যার যার জোনাল কালচারাল সেন্টারের কাছেই আবেদন করবেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নং ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। গোমতী জেলা জেলা শাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত বিউপি লাবুকান্ত পাড়া থেকে বিউপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া সাধারণ নাগরিকদের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বেশি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরও কিছু বিধিনিষেধ রয়েছে এই ধারার মধ্যে। এই বিধিনিষেধ 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে। প্রতি বছরের মতো ত্রিপুরা শিক্ষক বেসরকারি শিক্ষক সমিতি টিটিএ এবছরও অর্থাৎ 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর নিয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতি ছাত্রছাত্রীর প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করবে। অন্য যে কোনো স্কলারশিপ প্রাপকরাও আবেদন করতে পারবে। নিজ নিজ বিদ্যালয়ে ইতিমধ্যে আবেদনপত্রের কপি পৌঁছে গেছে। আবেদনপত্রের কপি বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার 2026-এর মধ্যে টিটিএর মুখ্য কার্যালয় দিগ্বিজয় ভবন 8A কর্নেল মহিম ঠাকুর সরণি জগন্নাথবাড়ি রোডে জমা দিতে হবে। টিটিএ অফিস প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে খোলা থাকে। এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের আইসিডিএস প্রকল্পে কিল্লা আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ উদয়পুর জেলায় কিছু পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ওয়াংকামি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকার রয়েছে একটি পদ। এছাড়াও ডাকলামন অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি পদ, অঙ্গনওয়াড়ি কর্মীর একটি পদ রয়েছে,
রায়পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি সহায়িকার আরও একটি পদ রয়েছে দহারে বাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে। আবার খানাসিং অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি পদ। একটি করে অঙ্গনওয়াড়ি সহায়িকার পদ রয়েছে ইন্দ্রবাসী পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার এবং সুখমোহনকামী 2 অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই পদে আবেদন করতে পারবেন আগামী 10 জুলাই 2026 ইংরেজি পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিল্লা আইসিডিএস প্রজেক্ট অফিসে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। মোট শূন্যপদ 1079টি। কর্মস্থল নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ। আবেদনের শেষ তারিখ 18 জুন 2026। যোগ্যতা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর। বয়সসীমা 15 থেকে 24 বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। নির্বাচন পদ্ধতি মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট, লিখিত পরীক্ষা নেই। স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করতে হলে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে অনলাইনে secr.indianrailway.gov.in এ আবেদন করতে হবে। আরও একটি চাকরির খবর জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 220টি। শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট বিষয়ে বিই বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর, তবে সংরক্ষিত ক্ষেত্রে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 20 জুন 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। জানিয়ে দিলাম কিছু কাজের খবর। এবারে তাহলে চলে যাচ্ছি আজকের আবহাওয়া কেমন থাকবে সেই খবরটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার এবং মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ 87.4 মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর ধলাই, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে। তো জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর। তাহলে আজকের মতো অভিজ্ঞাপন এ পর্যন্তই। আজ আমরা দুজন বিদায় নিচ্ছি। আজ অভিজ্ঞাপন সংযোজনায় ছিলাম আমি নিতাই এবং আমি সাথী। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এর পরপরই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে। Akashvani presents Morning News.